প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অভিমতের আজকের পর্বে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি একজন পেশাদার সাংবাদিক, কিন্তু এখনকার যে দায়িত্ব সেটি যে হার্ডকোর জার্নালিজম সেটি থেকে একটু ভিন্ন। আমরা আজকে তাঁর কথা শুনব এবং সরকারের বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন সময় সাংবাদিকদেরকে অবহিত করছেন। আমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা তার মুখোমুখি হয়েছি। জনাব শফিকুল আলম, যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং কিছু প্রশ্ন করতে চাই। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই জানতে চাইব যে আপনি তো আপনার সাংবাদিকতার শুরুর যে দিকটা, সেখানে ক্রীড়া সাংবাদিকতা বা স্পোর্টস জার্নালিজম, এবং তারপরে আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। সেই সূত্র ধরে বিভিন্ন ফিল্ডে আপনার বিচরণ, কিন্তু এখনকার ভূমিকাটা একটু অন্যরকম। কেমন লাগছে? It's good. At the same time, it's very challenging because আপনি জানেন তো এই গভর্নমেন্টের কাছে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই। তো আমাদের we have to manage the expectation. That's a very tough part of it. আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে বিগত যে গভর্নমেন্ট মানে পতিত স্বৈরাচার দেশকে যেই জায়গায় রেখে গেছে, তো সেই জায়গাটা থেকে দেশকে আবার টেনে তুলোটা এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই বিষয়টাকেও মানুষজনকে বলা, মানুষজনকে ধৈর্য ধারণ করতে বলা। আপনি বুঝেন তো মানুষের ধৈর্য তো অনেক সময় যখন তারা দেখে যে জিনিসপত্র দাম বেড়ে গেছে, অনেক সময় এই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো এগুলো আর কি সব মিলে ডে টু ডে এভরিডে ইজ লাইক এ নিউ ডে এন্ড ইটস এ ভেরি চ্যালেঞ্জিং। লাইক sometimes we have to work like 15 to 16 or 18 days 18 hours a day. খুবই টাফ। মানুষের একটা ভালো লাগছে যে মানুষের সেবা করতে পারছি, মানুষের বাংলাদেশকে নতুন ভাবে দেখছি। আমরা তো এতকাল বাইরের থেকে গভর্নমেন্টকে দেখতাম, এখন গভর্নমেন্টের থেকে বাইরের থেকে দেখা আর কি। এটা বা একটা গভর্নমেন্ট কিভাবে কাজ করে সেটাও একটু জানা, বাংলাদেশের গভর্নমেন্টটা কতটা এফিসিয়েন্সি জায়গাগুলো থেকে কোথা থেকে আসে বা ইনএফিসিয়েন্সিও বা কোথা থেকে তৈরি হয় সেগুলো জানা যাচ্ছে। রাইট। আরেকটি বিষয় যে আমি যখন থেকে সাংবাদিকতা শুরু করেছি তারপর থেকে এখন পর্যন্ত সরকারের যারা প্রেস উইংয়ে কাজ করেছেন আপনার আগে, তাদের অনেকের তুলনায় বলবো যে আপনি অনেক বেশি সাংবাদিক বান্ধব এবং এক ধরনের এঙ্গেজমেন্ট আপনি খুব অল্প সময় তৈরি করেছেন বলে আমার কাছে অন্তত মনে হয়েছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীতে একটা বিরাট অংশ প্রবাসী রয়েছেন, এনআরবি রয়েছেন। তাদের সঙ্গে এঙ্গেজমেন্টের টুলটা কি, স্ট্র্যাটেজিটা কি, কিভাবে করছেন যদি একটু বলেন। আমরা চাচ্ছি যে তাদের কাছেও ট্রান্সপারেন্ট হতে। আমরা মানে ডিসক্রিমিনেশন করতে চাচ্ছি না। আমরা মনে করছি যে ডায়াসপোরা এই যে যারা এই যে আন্দোলনটা হলো মহৎ একটা যে আন্দোলন, সেই মহৎ আন্দোলনে ডায়াসপোরা প্লেড এ বিগ রোল। তো আমরা সেই জন্য তাদের কাছে যতটা ট্রান্সপারেন্ট হওয়া যায়, যতটা অ্যাকাউন্টেবল হওয়া যায়, তাদের জন্য আমরা কি কি সার্ভিস দিতে পারি। তারা তো আসলে কিছুই তেমন একটা চায় না, অথচ দেশ যখন সংকটে থাকে তাদের হাতটাই সবচেয়ে, তারাই প্রথমে হাতটা এগিয়ে দেয়। তো সে তাদের জন্য কি করা যায় সেগুলো আমাদের দেখতে হয়। বাট সো ফার আমার মনে হয় যে ডায়াসপোরাদের সাথে এঙ্গেজমেন্টের জায়গাগুলো আমরা আরো তৈরি করছি। আমি এই যে এর আগে আরো 2 জন ইন্টারন্যাশনাল ইয়ের সাথে ইন্টারভিউ দিয়েছি এবং সামনে আরো যদি আসে আপনারা আবার যদি ডাকেন আবার আপনাদের সাথে কথা বলবো, আমাদের কথাটা তুলে ধরবো। কিছুদিন আগে ডিলি হোসেন আসছিলেন, আপনি জানেন তার কিছু ফলোয়ার আছে ইংল্যান্ডে। হ্যাঁ, তারাও যাতে বাংলাদেশ নিয়ে তারাও যেহেতু ভাবে যেন সিলেটি ডায়াসপোরা আছে, তো আমরা তাদের ওই দিল্লির কাছে আমার ইন্টারভিউ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ আমাদের এই বার্তাটা তার যে অডিয়েন্স এটার একটা সিগনিফিকেন্ট পার্ট বাংলাদেশিরাও যাতে জানে হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং। রাইট। এবার একটু ভিন্ন প্রসঙ্গ। আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে আজকে, এবং আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাচ্ছি এক ধরনের সিভিল সোসাইটির ইনভলভমেন্ট রয়েছে এবং অনেক গ্রহণযোগ্য মানুষ যাদের ব্যাপারে এক ধরনের পজিটিভ নোশন রয়েছে সাধারণ মানুষের কাছে, তাদের ইনভলভমেন্টটা এটা অত্যন্ত ইতিবাচক। কিন্তু পাশাপাশি এই প্রশ্নটিও আসছে যে এই যে আমাদের যে পলিটিক্যাল স্পেকট্রাম, আমাদের যে বিউরোক্রেসি, দেশের রাষ্ট্রীয় কাঠামোর যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখানে
অভিজ্ঞতার একটা ব্যাপার কিন্তু রয়েছে, মানে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা এই যে সংকট তৈরি হয়েছে গত এতগুলো বছর ধরে, সেটি উত্তরণের ক্ষেত্রে অভিজ্ঞতা বিষয়টি যখন আসে, সেটিকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না, অভিজ্ঞতার দিকে আমরা কিছুদিন আগে আমি খুব ইনফরমালি আমি একটা আমাদেরকে দেখবেন যে অনেকে বলে এটা একটা এনজিও সরকার বা এনজিও গ্রাম এটা বলতে চায়। তো ফ্যাক্ট হচ্ছে যে 21 জনের যে ক্যাবিনেট, তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে এনজিও থেকে এসছে, আর 9 জন এসছেন যারা সত্যিকার অর্থে গভর্নমেন্টে ছিলেন। এদের মধ্যে 5 জন সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, 2 জন ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, 2 জন সিনিয়র মিলিটারি অফিসার ছিলেন। তো আজ আমি বলবো যে তাদের অ্যাডুকুয়েট এক্সপিরিয়েন্স আছে, তারা বাংলাদেশ এবং তারা বিজনেস প্রতিষ্ঠান চালিয়ে আসছেন, তারা চ্যারিটি চালিয়ে আসছেন, তারা সিভিল সোসাইটির কি পার্ট, এবং তারা জানেন তার যে সমস্ত জায়গায় তারা চার্জ নিয়েছেন সেই জায়গাগুলোর কি কি প্রবলেম এবং কি কি চ্যালেঞ্জেস, সেই জিনিসগুলো তাদের কাছে কিন্তু মুখস্থ। তারা ওই কাজগুলো না করলেও এই কাজগুলোর ব্যাপারে অ্যাওয়ার আছেন যে সমস্যাগুলো কোথায়। আমি তো মনে করি যে কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের যে যারা আছেন তারা মোর এক্সপিরিয়েন্স। আপনি দেখবেন যে পলিটিক্যাল গভর্নমেন্টে যখন মন্ত্রিসভা হয়, ওরা তো অনেক বড় মন্ত্রিসভা করে, 30-40, অনেক সময় 50-60 জনও থাকে। তাদের বেশিরভাগের মিনিমামও এক্সপিরিয়েন্স থাকে না একটা গভর্নমেন্ট কিভাবে চলে সেটা জানার, সেই জিনিসটা তাদের জানাই থাকে না। অনেকে হয়তো বা দূর গ্রামান্তর থেকে আসেন, এসে একটা বড় মিনিস্ট্রির চার্জ নেন। আর এখানে যারা আছেন তারা এই যে কাজগুলো করছেন সেই কাজগুলোর ব্যাপারে তাদের একদম মুখস্থ, তারা জানেন কি কাজ তারা করছেন। রাইট। আপনার কয়েকদিন আগে একটি পাবলিক অ্যাপিয়ারেন্সে আপনি সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের কথা বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুব মন দিয়ে আপনার কথাগুলো শুনেছি। এবং আপনাদের সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে সদিচ্ছা নিয়ে আমার কোনো ধরনের কোনো সংশয় নেই। কিন্তু আমার যে জায়গাটিতে এক ধরনের উদ্বেগ রয়েছে বা লং রানে এই যে বিষয়টিকে আমি একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, মানে ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হবে কি না, সেখানে তো পলিটিক্যাল কনসেনসাসের একটা বড় ভূমিকা রয়েছে, মানে তারা কিভাবে অ্যাক্ট করবে। তো আপনারা একটা নির্দিষ্ট সময়ে এসছেন, সেই সময়টাতে আপনারা অনেক কাজ করবেন, এক ধরনের রেকমেন্ডেশন থাকবে, সেটার একটা ওয়াইডার ইম্প্যাক্টও থাকবে, কিন্তু এটা নিশ্চিত করার মেকানিজমটা কি, মানে এটা কে নিশ্চিত করবে, আসলে কিভাবে হবে? মানে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস কিভাবে আমরা নিশ্চিত করব? হ্যাঁ হ্যাঁ, মানে শুধু আপনার না, এটা তো একটা লং টার্ম ব্যাপার। আমি বলছি যে লং রানে এটা কিভাবে না, হবে। এটা লং টার্ম ব্যাপার। এটা কিছুটা তো মানে পলিটিক্যাল কনসেনসাসও লাগে, যেটার জায়গায় আমরা তৈরি করার চেষ্টা করছি। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করছি, স্টুডেন্ট গ্রুপদের সাথে আমরা কথা বলছি। আর আরেকটা জিনিস কি, ক্যাম্পাসে আমরা চাচ্ছি যে স্ট্রং লিডার, অ্যাকসেপ্টেবল লিডার দিতে। অনেক সময় তারাই এই প্রবলেম গুলো নিজেরাই সলভ, অনেকগুলো প্রবলেম আসে পুরোপুরি লোকালাইজ প্রবলেম। ওই সেক্ষেত্রে যদি খুব স্ট্রং একটা ভালো লিডার থাকে, একটা ভিসি ভাইস চ্যান্সেলর যদি থাকেন, হ্যাঁ, বা ভালো একটা প্রক্টর থাকেন, তারা এই সমস্যাগুলো, এই সন্ত্রাস থেকে ক্যাম্পাসকে মানে উদ্ধারের ক্ষেত্রে প্রবল একটা ভূমিকা পালন করে। রাইট। আমাদের এখানে সত্যিকার অর্থে এটা এক তো হচ্ছে তো একটা স্ট্রাকচারাল ইস্যু, যেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি থ্রু কনসালটেশন, থ্রু বিল্ডিং কনসেনসাস। আর একটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ক্যাম্পাস গুলোকে কতটা বেটার জায়গায় নেওয়া যায়। তো বোথ ওয়েতে যদি আমরা ফাইট করি এবং ছেলে মেয়েরা তারা যদি সত্যিকার অর্থে একটা পড়ার পরিবেশে ফিরে আসে, ক্যাম্পাসে কিন্তু সত্যিকার অর্থে এই ইয়েটা আসবে না। প্লাস আমরা ব্রডার একটা কনসেনসাস আমাদের পলিটিক্যাল পার্টিগুলো থেকে লাগবে। তারা বলবে যে তারা আসলে যেই সন্ত্রাসটা ছাত্রলীগ করেছে সেই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে হতে রিপিট করতে দিবে না, সেই জিনিসটা আমার মনে হয় এটা এই ব্রডার কনসেনসাস খুবই স্ট্রংলি তৈরি হচ্ছে। রাইট। আরেকটি বিষয় জনাব শফিকুল আলম, সেটি হচ্ছে আজকে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি হবে, জারি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা খুবই ভালো উদ্যোগ, অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করানোর তো একটা জনদাবি রয়েছে, কিন্তু
আমরা বিগত সময় দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী সরকার তারেক রহমানকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল, চেষ্টা করেছিল, এবং বঙ্গবন্ধুর খুনিদেরকেও বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার একটা উদ্যোগ ছিল, এবং তারা সর্বশক্তি নিয়োগ করার পরেও সেই কাজটি হয়নি। তো ওনাকে ফিরিয়ে আনাটা মানে এটা তো একটা প্রক্রিয়া, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটা কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করছেন? না, বঙ্গবন্ধুর খুনির কয়েকজন আছেন এমন দেশে, যেমন কানাডায় ধরেন, বা কিছু কিছু দেশে আছে যারা আসলে ডেথ পেনাল্টি নাই। তো ওরা যে সমস্ত দেশে ডেথ পেনাল্টি নাই, তারা আসলে এক্সট্রাডিশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকে। তারা ওই দেশেই এক্সট্রাডিশন করতে চায় কোনো ক্রিমিনালকে, যদি সেই দেশে ডেথ পেনাল্টিতে অ্যাবলিশ থাকে। আমাদের সাথে যেহেতু পতিত স্বৈরাচার উনি ইন্ডিয়াতে পালিয়েছেন, তো ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটিও আছে। আর বোথ ইন্ডিয়া এবং বাংলাদেশ, তারা দুইজনই কিন্তু ডেথ পেনাল্টি এক্সিস্ট করে। তো আসলে মানে প্রবলেমটা কোনো লিগাল কোনো প্রবলেম নাই, বা এটা ওদের কালচারালও প্রবলেম নাই যে না একে পাঠানো যাবে না। এটা মূল জিনিস হচ্ছে যে তিনি যদি শেখ হাসিনা যদি এতে ইমপ্লিকেটেড হন এবং পরে যদি উনি কনভিক্টেড হন, অবশ্যই আমরা তাকে বাংলাদেশে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করব। তিনি তো দেখেছেন যে কি ধরনের খুন তার রেজিম করেছে, এবং অবভিয়াসলি তার অর্ডারটা কোথা থেকে আসছে, তার কাছ থেকেই তো আসার কথা। না হলে পুলিশ এত বড় ভয়াবহ রকমের, এত হচ্ছে 12, 10, 4 বছরের ছেলে মেয়েদেরকে মারবে কেন? রাইট। সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায় যে ভারতের সঙ্গে, বিশেষ করে বর্তমান সরকার মোদী সরকারের সঙ্গে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী রেজিমে ছিল, সেই ধারাবাহিকতায় তারা যে সেখান থেকে খুব একটা সরে এসছে সেটি এখনো পর্যন্ত মনে হচ্ছে না, কেননা তাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমরা আসলে অনেক ক্ষেত্রে অস্পষ্ট যে শেখ হাসিনা প্রশ্নে কতটুকু শক্ত অবস্থানে মোদী রয়েছেন, মানে তাকে প্রোটেক্ট করার বা তাকে এক ধরনের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে। তো আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং মনে হয় সেটি? না, চ্যালেঞ্জিং বিষয় না, আমরা আমাদের বিষয়টা তাদের কাছে তুলে ধরছি যে তাকে ফেরত পাঠাবে, এটা পুরো বাংলাদেশের মানুষের ডিজায়ার। দেখা যাক তারা। আর আমরা এট দ্য সেম টাইম ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্কও চাই। আপনারা দেখেছেন বাংলাদেশের পুরো বর্ডারের 80-90% হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো আমরা তো অবভিয়াসলি চাই যে তার সাথে আমার সম্পর্কটা একটা ভালো জায়গায় আসুক। আমাদের শেয়ার্ড কিছু হিস্ট্রি আছে, আমাদের আমরা অনেকগুলো নদী শেয়ার করি, আমাদের কিছু কিছু না চাইলেও আমাদের অনেক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন আছে, এবং আমাদের কিছু কিছু রেল কানেক্টিভিটি তৈরি হয়েছে, আগে ছিল আবার নতুন করে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক চাই। আর মোদি, আমরা তো মনে করি যে যদি সে কনভিক্টেড হয়, এখানে তার যদি বিচারে সাজা প্রাপ্ত হয়, আমরা স্ট্রংলি বলবো যে তাকে ফেরত পাঠাতে। এটা তো ডিজায়ার অফ দ্য পিপল। একজন, সে তো আপনি দেখেছেন কি তার আন্ডারে, তার ওভারসিইং এ কি ধরনের কিলিংটা হয়েছে। এটা তো একটা হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল কিলিং, এবং এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড। আমার ভিডিও গুলো কিন্তু আছে, আপনি ক্লিক করেন দেখবেন হাজার হাজার ভিডিও আসছে কিভাবে পুলিশ কিলিং করেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আরেকটি বিষয় জনাব শফিকুল আলম, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত রেজিমের অনেক বড় বড় মন্ত্রী, এমনকি আওয়ামী লীগের নেতাদের একটি বড় অংশ, যাদের বিরুদ্ধে খুব সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তারা দুর্নীতি থেকে শুরু করে গুম, খুন এবং সর্বশেষ যে জুলাই হত্যাকাণ্ড, সেটির সঙ্গে তাদের অনেকেই যুক্ত রয়েছেন বা কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা রয়েছে। অ্যাজ এ গভর্নমেন্ট সেই দায়িত্ব তারা কোনোভাবেই এড়াতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টের পরে, পরে বলতে আমি বলছি যে বেশ পরে, 2-3 সপ্তাহ পরেও অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন, কেউ কেউ সাক্ষাৎকার দিচ্ছেন। এটি কিভাবে সম্ভব হলো? মানে দেশ ছেড়ে তারা কিভাবে পালালেন? সরকার দায়িত্ব নেওয়ার পরেও এটি যে হলো, এ নিয়েও কিন্তু জনমনে এক ধরনের প্রশ্ন রয়েছে। এই বিষয়টিকে একটু বলবেন? না, সরকার দায়িত্ব নিল কবে? আপনার দেখতে হবে সরকার দায়িত্ব নিয়েছেন 8 তারিখে, আর সরকার পড়ে গেছে। হাসিনা পালালো হচ্ছে 5ই আগস্ট। এই 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে যে 4টা দিন, হ্যাঁ, বা 3 দিন, এই পুরো 3 দিনটা ছিল আসলে উইদাউট এনি গভর্নমেন্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস ছিল পুলিশ ফোর্স তাদের ডিউটিতে ছিলই না। পুলিশকে তো
এই পতিত সরকার জনগণের এগেনস্টে দাঁড় করিয়ে দিয়েছিল। ফলে পুলিশ যেটা করেছে অনেক ক্ষেত্রে তারা পলায়ন করেছে তাদের ডিউটি থেকে, তারা জনগণকে কনফ্রন্ট করতে চায় নাই। তো ফলে আমাদের পক্ষে যেটা হয়েছে যে আমরা যখন আসলাম, এসে পুলিশকে আবার ব্যারাকে ফিরাতে বা তাদের ডিউটিতে ফিরাতে আরো সপ্তাহ খানেক লেগে গেল। তো এই সময়টাকে তারা ইউজ করেছে। তো এই সময়টা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। ধরেন এক ধরনের খুন হচ্ছে বা একটা হচ্ছে, তো আমি তো গভর্নমেন্টই নাই সেখানে, যে এটাতে স্টপটা কে করাবে, বা গভর্নমেন্ট পরে যখন আসলো গভর্নমেন্ট তো পুলিশকে দিয়ে তো এটা থাকবে, পুলিশ যদি ডিউটিতে না থাকে। তো সেই জায়গাটাতে চ্যালেঞ্জিং। আমরা কাভার দিয়ে কিন্তু অনেক এই যে যারা করাপ্ট লোক অনেকে কিন্তু অ্যারেস্ট হয়েছে। আপনি জানেন সালমান এফ রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ, সে অ্যারেস্ট হয়েছেন। ল মিনিস্টার অ্যারেস্ট হয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তো এই লোকগুলোকে তো আমরা অ্যারেস্ট করেছি, বাট বুঝতে হবে যে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সত্যিকার অর্থে কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না। রাইট। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বিষয়ে খুবই স্পষ্ট অবস্থান জানিয়েছেন। সমালোচনার যে অধিকার সেটিকে তিনি সম্মান জানিয়েছেন। তো সেই জায়গা থেকে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম এখন যেভাবে নিউজ ট্রিটমেন্ট দিচ্ছে বা যেভাবে সংবাদ প্রচার করছে, তাতে কি আপনার মনে হয় যে যা কিছু সমালোচনাযোগ্য সব কিছু সমালোচনার মাধ্যমে বেরিয়ে আসছে, মানে কি অবস্থায় আছে স্টেট অফ প্রেস ফ্রিডম, যদি একটু বলেন আপনার দৃষ্টিতে? আমি তো মনে করি গত 3 মাসে যে প্রেস ফ্রিডম ছিল সেটা, আমি 50 বছর, আমি তো 30 বছর জার্নালিজম করেছি, আমি ওই 30 বছরে দেখি নাই। তার আগের 20 বছরের ব্যাপারেও আমার মোটামুটি পড়ালেখা আছে। আমার মনে হয় এই ধরনের প্রেস ফ্রিডম কখনো আসে নাই বাংলাদেশের হিস্ট্রিতে। এবং পত্রিকাগুলো তাদের মতো করে দিচ্ছেন, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছেন। অনেক আমরা দেখছি যে অনেক নিউজ তারা অনেক ভাবে তারা সোশ্যাল মিডিয়া দ্বারা অনেক দ্বারা ইনফ্লুয়েন্সড দেখা যাচ্ছে। তো ফলে যেটা হচ্ছে যে এই নিউজগুলোকে আমরা, তারা তাদের এডিটোরিয়াল পলিসি হিসেবে সাজাচ্ছেন। আমাদের তরফ থেকে আমরা বলছি যে আপনারা ফেক নিউজ দিয়েন না, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়েন না, আর এনিথিং ইউ ক্যান পাবলিশ হুইচ ইজ ফিট ফর নিউজ আপনারা করেন। আমরা আপনাদের যতটুকু যেই ধরনের প্রেস ফ্রিডম দরকার, যে ধরনের আপনার পরিবেশ দরকার, আমরা সেটা ইনস্যুর করছি। আমাদের তরফ থেকে কোনো ধরনের বল প্রয়োগ নাই, ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে হুমকি ধামকি নাই, আমরা কাউকে ফোনও দিচ্ছি না আপনি এই নিউজটা কেন করলেন বা এই লোককে সরাতে হবে, একে দিতে হবে, এই ধরনের কিছু নাই। আমরা চাচ্ছি আপনারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেন, আপনারা দেখান, আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেটাও তুলে ধরেন। আমরা তো আপনার চোখ দিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আপনি কি কি বললেন, এই জায়গায় সমস্যা, আপনার নিউজটা সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে হেল্প করে, আমরা এটার চেষ্টা করছি। কিন্তু আমরা চাই যে মিস ইনফরমেশন যাতে নিউজ পেপার গুলোর ট্রাস্টটা নিজেরা যাতে না হারান। আমরা চাই আপনাদের ট্রাস্টটা ধরেন এবং প্রেস ফ্রিডমকে ইনস্টিটিউশনালাইজ করেন, যাতে পরবর্তীতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই সময় জন্য আপনি শক্তভাবে আপনার প্রেস ফ্রিডমকে ধরে রাখতে পারেন। নিশ্চয়ই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সম্পাদক পরিষদ তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছিলেন কিছুদিন আগে, যেখানে তারা বলছেন যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এখনও আক্রমণের মুখে, এবং এরই মধ্যে দেশের শীর্ষ কয়েকটি মুদ্রিত সংবাদপত্রের কার্যালয়ে হামলা ঘেরাওয়ের যে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমাদের কথা হচ্ছে যে কোনো ধরনের আক্রমণ এগেনস্ট এনি নিউজ পেপার, নিউজ ওয়েবসাইট, টিভি স্টেশন আমরা এটা টলারেট করব না। এটা ফ্রিডম অফ স্পিচের একটা বড় শর্ত। আমরা এটা তারা যাতে অ্যাজ এ ইনস্টিটিউশন ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারে সেটা, এবং ভয়মুক্ত পরিবেশে অপারেট করতে পারে সেটা আমরা দেখছি। আমরা সেই অনুযায়ী উই হ্যাভ স্টেপড আপ সিকিউরিটি দেয়ার, আমরা এটা চেষ্টা করছি। আর আমরা ওই সমস্ত গ্রুপকেও বলছি যে কোনো ধরনের এই ধরনের কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা ঠিক হবে না,
যার যেই জন্য আমরা আইনকে ইউজ করতে বাধ্য হই, হ্যাঁ, আইনি কাঠামোয় আনতে বাধ্য হই, বা আইন তার নিজস্ব টেক ইস ওন কোর্স যাতে নিতে হয়। তো আমরা আশা করি যে সবাই এটা বুঝবে যে আমাদের বাংলাদেশি সোসাইটিতে বা যে কোনো সোসাইটিতে ফ্রিডম অফ প্রেসের মূল্যটা কত, বা এইটার ক্ষেত্রে আমাদের কি কি ইয়ে করতে হবে। আপনি একটা লোক আপনি ব্রিটিশ সোসাইটিতেই দেখেন না কেন, যারা কনজারভেটিভ সাপোর্টার তারা কি গার্ডিয়ানকে পছন্দ করে? তারা ক্রিটিসাইজ করে যে এরা খুব লিবারেল, এরা খুব প্রো লেবার। আবার যারা প্রো লেবার, যারা খুব লিবারেল, তারা আবার কনজারভেটিভ যে পত্রিকাগুলো তাকে দেখে নাক সিটকায়, বলে যে ওইটা কি নিউজ পেপার কিনা। এই জিনিসটা তো সব দেশেই আছে। যে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা গ্রুপ মনে করে যে প্রথম আলোর যে জার্নালিজম তা প্রশ্নবিদ্ধ বা কালবেলা ঠিক রিপোর্ট করছে না। আপনি ক্রিটিসাইজ করতেই পারেন, বাট ডোন্ট ইউজ এনি থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ। এটা এই সিভিল সোসাইটির এটা পার্ট না। এখানে সিভিল সোসাইটি সিভিল ভাবে আপনি ক্রিটিসাইজ করতে পারেন যে না, আপনার এই নিউজটা ঠিক হয় নাই, আপনি দেখান যে এই কারণে আপনার রিপোর্টটা এক ধরনের ভুল নিউজ ছিল, বা এটা এক ধরনের ডেলিভারেট প্রোপাগান্ডা ছিল। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ শফিকুল আলম। আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আপনার সঙ্গে আলাপচারিতায়। দর্শক সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি জনাব শফিকুল আলম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা তার সঙ্গে কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে। এই পর্যায়ে জনাব আলম, আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা আজকেই দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন, কিন্তু গণমাধ্যমে সেই সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে কিছুই বলা হয়নি। এটা হতেই পারে যে সাক্ষাৎ করলেই যে সেটি গণমাধ্যমকে অবহিত করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেনাবাহিনীর যে সাপোর্ট অন্তর্বর্তী সরকার, সেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র পরিচালনায় তারা একে অন্যকে সাপ্লিমেন্ট করছে, সাপোর্ট করছে যেখানে প্রয়োজন হচ্ছে। কিন্তু মাঝখানে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এটা কি এখন মোটামুটি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি? মানে সেটি নিয়ে এখন কি আর কোনো সংকট নেই বলে আপনারা মনে করছেন? না, বিষয়টা আগেও যে খুব জটিল ছিল তা না। আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে এই বিষয়গুলো আসলে ডিসিশন হবে পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে। পলিটিক্যাল পার্টিগুলো যদি একটা ডিসিশনে আসে যে না, এই বিষয়টা আমরা এই ডিসিশন নিলাম, দেন ইটস ফাইন। তাহলে হয় কি, পুরো সোসাইটি ওইটা মেনে নেয়। তো আমরা ওইভাবেই যেই কোনো বিষয়ে ডিসিশন হবে কিনা সেটা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে আসলে ইট বিকামস অ্যাকসেপ্টেবল টু এভরিওয়ান। এটার দিকেই আমাদের জোর ছিল প্রথম থেকেই। আর সেনাপ্রধান তো আপনি জানেন যে এটা রাষ্ট্রের, আর্মি হচ্ছে রাষ্ট্রের একটা অঙ্গ, রাষ্ট্রের একটা আন্ডার আর্মি। সেই জন্য উনি আসেন, আর্মি চিফ, গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূসের কাছে আসেন, দেখা করে যান, তার থেকে অনেক ক্ষেত্রে অনেক নির্দেশনা নেন কি কি করতে হবে। হ্যাঁ, এই পুরো জিনিসগুলো তার মানে, এবং এটা খুবই উনি প্রায়ই আসেন। আপনারা দেখবেন যে এটা আজকে নতুন না, এই প্রায় প্রতি মানে 1-2 সপ্তাহ পর পরই দেখবেন যে উনি আসেন, এসে কথাবার্তা বলেন। আপনি জানেন আর্মির প্রচুর সোলজার, প্রচুর ট্রুপস এখন ল অ্যান্ড সিচুয়েশন মেনটেন করার জন্য বাইরে আছেন। তো আমরা উনি আসেন, এই বিষয়ে আলাপগুলো হয়, যে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আলাপগুলো হয়। তো এটা তো মানে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুগুলো আলাপ হয়। ইটস এ রুটিন ওয়ার্ক, রুটিন কাজ, রুটিন মানে মত বিনিময় বা দেখা করতে আসা। রাইট। নূর হোসেন দিবস যে উদযাপন, সেটি রাজনৈতিক দলগুলো 90-এর পর থেকে করে এসছে, এবং আমরা দেখতে পেলাম যে এবারও সেটি হয়েছে। এবং যা বিগত রেজিম যে রাষ্ট্র পরিচালনা করেছে সেই আওয়ামী লীগ, তারাও কর্মসূচি দিয়েছিল, এবং সেখানে অন্তর্বর্তী সরকারের একটি বেশ কঠোর অবস্থান আমরা লক্ষ্য করেছি।
এবং আপনি বলেছেন যে আপনার ফেসবুক পেজেও বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ এবং মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবেলা করবে। এই সংবাদটি প্রকাশ করার পরে সংবাদ মাধ্যমগুলোই আবার আওয়ামী লীগের যে বক্তব্য সেই বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেছে এবং সম্ভবত ঢাকা মহানগর কেন্দ্রিক একজন আওয়ামী লীগের নেতা তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো প্রথমত নিষিদ্ধ সংগঠন নয় এবং এটা তো একটা রাজনৈতিক কর্মসূচি যেখানে জাতীয় পর্যায়ে অনেকেই এই জাতীয় রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এটি করে থাকেন, তো এটি কেন তাদেরকে করতে দেওয়া হবে না সেই প্রশ্নটি তুলেছেন। আপনি যদি এটিকে একটু ইলাবোরেট করেন আপনাদের অবস্থান। আমরা ফ্রিডম অফ অ্যাসেম্বলিতে পুরোপুরি বিশ্বাস। আওয়ামী লীগের একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে, এবং আওয়ামী লীগ কোনো ব্যান্ড অর্গানাইজেশন না, আমরা বলছি না যে আওয়ামী লীগ ব্যান্ড, কিন্তু একটা বিষয় হচ্ছে যে বিশাল যে একটা গণহত্যা হলো বাংলাদেশের গত জুলাই এবং অগাস্টে, তো এটার মূল দায়িত্বটা তো আওয়ামী লীগের হাতে ছিল। আওয়ামী লীগের লিডারশিপদের দ্বারা এই গণহত্যাটা হয়েছে। তা এবং আওয়ামী লীগের লোকগুলো অ্যাক্টিভলি এখানে অনেক ক্ষেত্রে দে টুক পার্ট। আপনি জানেন ছাত্রলীগ কিভাবে এখানে ইনভলভ ছিল, আপনারা জানেন আওয়ামী লীগের লিডাররা কিভাবে মদত দিয়েছে। তো এই যে কিলিং, এই যে ওদের মধ্যে কি কোনো রিমোর্স আছে, কোনো রিগ্রেট আছে, ওদের মধ্যে কোনো লিডারশিপের ব্যাপারে যে কোনো ধরনের কোনো ক্রিটিসিজম আছে যে না আপনার এই লিডারশিপটা ঠিক হয়নি বা এটা, তো যেটা হয়েছে কি তারা সত্যিকার অর্থে কোনো রুম রাখে নাই তাদেরকে এই ইয়েটা মানে জনগণের যে রাগ যে ক্ষোভ সেই জায়গাটা তো আপনি প্রশমিত করবেন। আপনার তো সেই জায়গাটা আপনি বরং যেটা করছেন আপনি একটা ডিনায়ালের মধ্যে আছেন। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি, কারেন্ট ফর্মে আন্ডার হাসিনাস লিডারশিপ ইটস এ ফ্যাসিস্ট পার্টি। তো কোন দেশে আসলে ফ্যাসিস্ট পার্টিকে প্রোটেস্ট করতে দেয় আপনি বলেন? সেই জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা ফ্রিডম অফ প্রেসে, ফ্রিডম অফ অ্যাসেম্বলিতে পুরোপুরি বিশ্বাসী। আওয়ামী লীগও কোনো ব্যান্ড পার্টি না, কিন্তু কারেন্ট ফর্মে আন্ডার এই যে কারেন্ট যে সিচুয়েশনে এই পার্টি যেহেতু স্টিল লেড বাই হাসিনা এবং হাসিনা ওইখান থেকে অর্ডারও করছেন, আপনি জানেন তার অনেকগুলো লিক অডিও বের হয়েছে, এটা তো স্পষ্ট বোঝা যায় তিনি এখানে হানাহানি করতে চান, একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চান, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ব্রেকডাউনে নিতে চান। তো অবভিয়াসলি সেক্ষেত্রে তো পুলিশ তার কাজগুলো করবে, আমরা তো অবশ্যই আমাদের মতো প্রিএমটিভ অ্যাকশনে যাব। আপনি বলছিলেন যে এই যে ফ্যাসিস্ট পার্টি হিসেবে তাদের যে অবস্থান আপনারা মনে করছেন এবং জনগণের একটি বড় অংশ মনে করে যে এই দলটি ফ্যাসিস্ট আচরণ করেছে এবং তাদের পতন হয়েছে সেই কারণে, তো যদি এটা একটা মেজরিটি অফ দ্য পপুলেশন তাদের যদি চিন্তা হয়ে থাকে বা তাদের যদি বিশ্বাস হয়ে থাকে এবং আপনারা এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, যে প্রক্রিয়ায় বা যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও কি আপনারা একই মত পোষণ করেন যে এটা ধীরে ধীরে ওই পর্যায়ে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা এই ব্যাপারে আপনাদের চিন্তাটা কি? না, এই বিষয়টা আমাদের গভর্নমেন্টের বিষয় না। আমরা মনে করি আওয়ামী লীগ একটা বড় পার্টি, যেহেতু এটা একটা পলিটিক্যাল কনসেনসাসের বিষয়, এটা পলিটিক্যাল একটা ডিসিশন। পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তারা তখন তাদের মতো করে ডিসিশন নেবে। আমরা আমাদের অবস্থানটা তুলে ধরছি এবং আমাদের পক্ষে আওয়ামী লীগের যে আচার আচরণ সেটা আমরা তুলে ধরছি। আপনি দেখেন না, আপনি একজনের নাম বলতে পারবেন যে রিগ্রেট করেছে এই মার্ডারের, ম্যাস মার্ডারটা যে হলো? আপনি একটা লোকের নাম বা একটা লিডার বলেন বা একটা প্রো আওয়ামী লীগ ইন্টেলেকচুয়াল বলেন যে সে এই রিমোটস বা রিগ্রেট বা ইয়ে করেছে? আপনি জার্মান অ্যাম্বাসেডর কি বলেছে আপনি দেখেন? উনি বলেছেন যে যদি সরি না বলা হয় তাহলে আপনি রিকনসিলিয়েশনের জায়গাটা কোথায় তৈরি করবেন একটা সোসাইটিতে? ঠিক তেমনি সেই আলোকে আমরা দেখছি আওয়ামী লীগ সত্যিকার অর্থে একটা ভয়ানক রকমের একটা ডিনায়ালের মধ্যে আছে, যে ডিনায়ালের কারণে তাকে আসলে এই জায়গায় তাকে নতুন করে পলিটিক্যাল স্পেস দেওয়াটাই মানে এই সরকারের জন্য একটা কষ্টসাধ্য একটা কাজ হয়ে দাঁড়াচ্ছে। রাইট, কিন্তু যদি তর্কের খাতিরে ধরেও নিই যে তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা দুঃখ প্রকাশ করেছে বা সরি বলেছে, সেটি বললেই কি যে অপরাধগুলো হয়েছে সেগুলো মানুষ ভুলে যাবে বা সেখান থেকে মানে না, সেটা তো অবশ্যই প্রসিকিউটেড হবে তারা, এটা তো মার্ডারের বিষয়।
একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ক্রাইমের বিষয়। তারপরে যে পরিমাণ আপনি দেখেছেন যে পত্রিকাগুলো করেছে, টাইম ম্যাগাজিন করেছে, অনেকে এসে রিপোর্ট করে গেছে, ফাইন্যান্সিয়াল টাইমস করেছে যে বিলিয়নস অফ ডলার্স লন্ডার হয়েছে। কারা করেছে? আওয়ামী লীগের লোকরা বা আওয়ামী লীগের প্রো আওয়ামী লীগ অলিগার্করা করেছে। এবং এই অলিগার্কদের করারও জায়গাটা, পরিবেশটা তৈরিকে কারা করছে? কারা ব্লেসিং দিয়ে? ছয়টা ব্যাংক ইন্টেলিজেন্স এজেন্সিকে দিয়ে ইউজ করে প্রো আওয়ামী লীগ অলিগার ক্যাপচার করেছে। ছয়টা ব্যাংক, একটা টপ ইন্টেলিজেন্স এজেন্সি, সরকারি ইন্টেলিজেন্স অফিসাররা প্রাইভেট একটা গ্রুপকে ব্যাংকগুলোকে ক্যাপচার করে তার হাতে দিয়ে দিয়েছে। তো এগুলো কারা করেছে? এটা তো পুরো আওয়ামী লীগ অপারেটেড লাইক এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। তো সেই জায়গা থেকে আপনি তাকে অ্যাকোমোডেট করার কথা তো মানে এই অবস্থায় স্পষ্টই ওঠে না। আর অবশ্যই তারা যে লিডারশিপ, যারা এই মার্ডার এন্ড মেহেমে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই তাদেরকে ট্রায়াল হবে, প্রসিকিউটেড হবে, এবং ল তার ইট উইল টেক ইটস ওন কোর্স। রাইট। আপনি অলিগার্কদের কথা বলেছেন। এই যে অলিগার্ক তৈরি হয়েছে, এটি তো যখনই আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি বা অনুসন্ধান করি, এটা আটকে ওঠার মতো একটা বিষয়, এবং তাদের অনেককে আমরা চিহ্নিত করতে পেরেছি। কিন্তু এখনও আমরা দেখতে পাই যে বাংলাদেশে আওয়ামী রেজিমের অনেক সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠান বা শিল্প মালিক, তারা দিব্যি ব্যবসা করে যাচ্ছেন। মানে তাদের ব্যাপারে ওই অর্থে কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি যেহেতু আমরা জানেন যে এই দেশে অফকমের রেগুলেশন নিয়ে চলি, আমি নামগুলো মেনশন করছি না, আপনি নিশ্চয়ই অনেকের ব্যাপারে জানেন। প্রথম কথা হচ্ছে যে সেগুলো কেন হচ্ছে না, মানে তাদেরকে কেন বিচারের মুখোমুখি বা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে না তাদের ব্যাপারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা অপরাধ করেছেন, কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলো তো দিনের পর দিন, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। তো কাজেই আই আন্ডারস্ট্যান্ড যে এটা খুব সহজ না, মানে এটা খুবই ট্রিকি একটা জায়গা। সো সে ব্যাপারে আপনার কি বলবার আছে? না, আমরা এই ব্যাপারে কিন্তু স্পষ্ট অবস্থান আমরা জানিয়েছি। আপনারা জানেন যে আমরা এন্টারপ্রাইজ গুলো কিন্তু আমরা বন্ধ করি নাই, কোনো এন্টারপ্রাইজ আমরা বন্ধ করি নাই। বা যারা জড়িত, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত ছিলেন, যাদের এগেইনস্টে ফিনান্সিয়াল ক্রাইম আমরা পাচ্ছি বা এলিগেশন অফ মানি লন্ডারিং পাচ্ছি, তো তাদের এগেইনস্টে তো আমরা ল ইজ টেকিং ইটস ওন কোর্স, তাদের এগেইনস্টে আমরা ইনভেস্টিগেট করছি। কেউ কি অ্যারেস্টও হয়েছেন, ওভার চার্জেস অফ ক্রাইম এন্ড করাপশন, অ্যারেস্টও হয়েছেন। তো এটা নিয়ে এই জিনিসটা তো একটা বিশাল একটা, এত বেশি, এত ভয়ানক নাম্বার অফ লোক ইনভলভ ছিলেন, সেটা তো মানে আমাদের এজেন্সি গুলো তো এটা ইনভেস্টিগেট করতে যে ওভারওয়েলম হয়ে যাচ্ছে। বাট আমরা স্টেডিলি এবং কোয়াইট ডিটারমাইন্ড ওয়েতে আমরা এই জিনিসগুলো ইনভেস্টিগেট করছি। এবং যাকে পাওয়া যাচ্ছে, ধরেন একজনের নাম পত্রিকায় আসলেই তো আর তাকে অ্যারেস্ট করা যায় না, সেক্ষেত্রে হার্ড এভিডেন্স লাগে। হার্ড এভিডেন্স গুলো আমরা যখন জোগাড় হচ্ছে যে না, এর এগেইনস্টে এই এভিডেন্স গুলো আমরা পাচ্ছি, তো সেখানে সেই সময় অ্যারেস্টেড হচ্ছে অনেকেই। নিশ্চয়ই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই তাদের মত প্রকাশ করছেন এই লাইন আপ থেকে যে যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটি বলি না কেন, সেটির ভেতর দিয়ে এই আওয়ামী রেজিমের পতন হয়েছে, সরকারের পতন হয়েছে, সেই কারণে স্বভাবতই মানুষের একটা বড় অংশের রাগ, ক্ষোভ, আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে তারা। এটা খুবই যৌক্তিক এবং এটা অনুমেয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম অ্যাজ এ হোল, সমস্যাগুলো তো সেখানেই রয়ে গেছে। মানে পলিটিক্যাল পার্টিগুলো এবং যে সংস্কারের কথা আপনারাও বলছেন যে শুধুমাত্র একটি জায়গা না, বেশ কয়েকটি সংস্কার কমিশনও হয়েছে। তো যদি শুধু একটি জায়গায় আপনারা কনসেন্ট্রেট করেন, তাহলে বিগার পিকচারটা অনেক সময় মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? কি মনে হয় আপনার কাছে? আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আবার আপনি একটু বলবেন না, একটু আমি ছোট করে করব। হ্যাঁ জি, প্রশ্নটা আমি রিফ্রেশ করছি যে আপনাদের এই জনগণ এবং অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে তারা একটা জায়গায় রেখেছে যে কোনোভাবেই এই ফ্যাসিজম যাতে ফিরে না আসতে পারে বা এই ফ্যাসিজম যাতে মাঠে দাঁড়াতে না পারে, বা তাদের বিচার প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আপনাদের একটা বলবো যে কনসেন্ট্রেশন বা ফোকাস রয়েছে। কিন্তু যে সমস্যাগুলো তৈরি হয়েছে পলিটিক্যাল সিস্টেমের দীর্ঘদিনের যে একটা লেগেসি, সেখান থেকে
সেটা তো শুধু আওয়ামী লীগকে টার্গেট করলেই হবে না, এখানে আরও অনেক রাজনৈতিক দলগুলো তাদের প্র্যাকটিসের মধ্যেই অনেক নেতিবাচকতা রয়েছে। তো সেই জায়গাটিতে আপনারা মানে ব্রডার জায়গা থেকে কি ধরনের চিন্তাভাবনা করছেন যে রাজনৈতিক দলগুলো যেন প্রত্যাশিত আচরণ করে বা প্রত্যাশিত জায়গায় জনগণের কাছে তাদের এটা তো আমরা দেখছি, আমরা চাচ্ছি যে তারা এই যে আওয়ামী লীগের থেকে অনেকে শিক্ষা নিক। আওয়ামী লীগের যে কাজ করেছে, আওয়ামী লীগ একটা যার এত বড় ভূমিকা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ওয়ারে, যার একটা এত বড় একটা এত পুরনো দল, সেই পার্টি যদি পথ হারিয়ে ফেলে একটা ফ্যাসিস্ট পার্টি হয়ে যায়, তিনটা মেজর ইলেকশন, জেনারেল ইলেকশন যে ভোট ট্রিগিং করে জিততে হয়, তো এখান থেকে পলিটিক্যাল পার্টিগুলো শেখা উচিত। তারা তাদের পলিটিক্যাল পার্টিগুলোতে রিফর্ম আনা উচিত, ডেমোক্রেসির চর্চা করা উচিত, যাতে পার্টিগুলো যখন নিজের ডেমোক্রেসি চর্চা থাকলে যেটা হয় যে সেই ডেমোক্রেসি চর্চাটা আপনি ইভেন জাতির মানে যখন আপনি গভর্নমেন্টে আসবেন সেটাকে আপনি নিয়ে আসতে পারবেন, সেটা আপনার জন্য হেল্পফুল হবে। তো আমরা তো সেই জায়গাটা চাই যে সবাই মিলে আমরা দেশটাকে করি। পলিটিক্যাল পার্টি আমাদের একটা অংশীজন, তারা তাদের এই যেই আওয়ামী লীগের যে ভয়ানক একটা ডিবাকল হলো, এবং আওয়ামী লীগ আপনি দেখেন আজকে ওরা প্রোটেস্টের ডাক দিয়েছিল পুরো দেশব্যাপী, ওদের পতিত স্বৈরাচার বা তার ছেলে বা এরা, দেখেন একটা লোক টার্ন আপ করে নাই, একটা লোক নাই, কেউ আসে নাই তাদের ডাকে। কি ভয়ানক একটা পার্টি, তার ডাকে একটা লোক আসে নাই। এটা তো এটা আপনি বলতে পারেন যে কি আমরা যে খুব বেশি সিকিউরিটি মেজার নিয়েছি তাও কিন্তু না। দেখেন অথচ ওদের লোকগুলো কই, তারা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। তারাও আসলে লজ্জিত এই পার্টি করার জন্য। আমরা চাই যে পলিটিক্যাল পার্টি এগুলোর থেকে শিক্ষা নিক, বাংলাদেশের প্রত্যেকে শিক্ষা নিক, যাতে আমাদের মধ্যে যে ধরনের ফ্যাসিস্ট আচরণ আছে বা আমাদের আচরণটা যতগুলো আনডেমোক্রেটিক আচরণ আছে সেখান থেকে আমরা সরে এসে একটা ডেমোক্রেটিক ট্রুলি পিপলের ট্রুলি ডেমোক্রেটিক এসপিরেশন ধারণ করার মতো একটা পলিটিক্যাল পার্টি হিসাবে সবাই বিহেভ করি বা এমার্জ হই। শফিকুল আলম, আপনার কথা থেকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আপনি বলেছিলেন যে অনুতাপের যে বিষয় বা রিকনসিলিয়েশন, রিমোর্স যেটি বলি না কেন, এটি আমিও লক্ষ্য করেছি অ্যাজ এ জার্নালিস্ট। আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটি ঘটনা ঘটলো এবং দিনের পর দিন এই দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ড, একটা ঘটনাই তো যথেষ্ট, মানে এই এপিসোডটাই তো যথেষ্ট একটি রাজনৈতিক দলের পতনের জন্য বা একটি সরকারের পতনের জন্য। কিন্তু তৃণমূলের এবং ওয়াইডার আওয়ামী যারা সমর্থক রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের একটা বড় অংশ এত কিছুর পরে তাদেরকে ফেলে দেখেন তাদের নেতাকর্মীরা, শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু পালিয়ে গেছেন, তাদের কথা চিন্তা করেননি। কিন্তু তারপরেও ঘুরে ফিরে যখন আমি তাদেরকে প্রশ্ন করছি যে রিফর্মটা কিভাবে হবে, দলটাকে তো ঢেলে সাজাতে হবে, সেখানে নেতৃত্বের প্রয়োজন আছে কিনা, একটা বিরাট অংশ বলছে যে শেখ হাসিনা ছাড়া ঐক্য ধরে রাখা সম্ভব নয়, তারা মনে করছেন এটি। এই ব্যাপারে আপনার মূল্যায়ন, প্রতিক্রিয়া বা দৃষ্টিভঙ্গি জানতে চাই, কিভাবে দেখেন বিষয়টিকে? আপনি যদি কোনো খুনিকে ডিনাউন্স না করতে পারেন তাহলে আপনার পলিটিক্যাল পার্টিতে থাকার লাভ কি? আপনি কি তাকে একটা খুনিকে আপনি ইয়ে করবেন নাকি? আপনি অল এভিডেন্স শো দ্যাট শি প্লেড দ্য কি রোল ইন দিস অগাস্ট এন্ড জুলাই ম্যাসাকার, ঠিক না? তার অর্ডার ছাড়া কি পুলিশ গুলি করবে? এও এটা বিশ্বাস করবে আপনি মনে করেন? তো এই জিনিসগুলো তো এটা তো ভাবতেও কেমন লাগে যে আমার পার্টি লিডার এই কাজগুলো করেছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মারা গেছে এবং এগুলোর ভিডিও গুলো দেখা যাচ্ছে। এবং এই ফলে কি একটা গ্রুপ আবার বাড়ি বের হয়েছে, তারা বলতে চায় যে না, আসলে এই খুনগুলো হওয়ার মূল কারণ হচ্ছে ওরা তো 3000 পুলিশ মেরেছে। তো আমরা তো সবাইকে ইনভাইট করছি, আসেন দেখান। আমরা তো 44 জন পুলিশ যারা মারা গেছে তাদের আমরা লিস্ট দিয়েছি। তার বাইরে যদি একটা দুইটা লিস্ট কেউ থাকে আমাদেরকে দেখান যে ইনি মারা গেছেন, এই যে ওনার ওয়াইফ বিচার চাচ্ছেন, দেখান না। আমরা তো সবাইকে বলছি, কিন্তু ওরা যেটা করছে যে সমস্ত পার্টির পুরো উইং গুলো, পুরো ইভেন আপনি ধরেন প্রো আওয়ামী লীগ ইন্টেলেকচুয়াল, প্রো আওয়ামী লীগ জার্নালিস্ট, ওদের গ্রাসরুট, ওদের পলায়ন করা সমস্ত পার্টি লিডার, সবার মধ্যে এক ধরনের ডিনায়ার, চোখটা অন্ধ হয়ে গেছে, এমন অন্ধত্ব নিয়ে কাজ করছেন। শুধুমাত্র একজনের নাম যে আব্দুল মান্নান ছিলেন প্ল্যানিং মিনিস্টার, উনার বোধহয় একটা ইয়েতে বলেছেন যে এটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয় নাই।
তা আপনার এটা এইটুকু যদি না বলার সাহস, আপনার সাহস যদি না থাকে, আপনার পার্টি লিডারকে যদি আপনি ক্রিটিসাইজই না হয়, তাহলে কিসের পার্টি করলেন? নিশ্চয়ই। এবারে এটা তো আপনি কি ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে যে আপনি একটা দিবালোকের মতো আপনি দেখছেন যে কি ভয়াবহ একটা হয়েছে, অথচ আপনি আপনার পার্টি লিডারকে আপনি ক্রিটিসাইজ করতে পারছেন না, না হলে আমার পার্টি টিকবে না। কি ভয়াবহ একটা কথা। রাইট। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা নির্বাহী আদেশে, এবং অনেকেরই প্রশ্ন যারা আওয়ামী ঘরানার রাজনীতি করেন তাদের কাছ থেকে এই প্রশ্নটা মাঝে মাঝেই আসে, আমরা শুনতে পাই, দেখতে পাই যে ৭১-এর যে মানবতা বিরোধী অপরাধ, সেটির কারণে তো জামাত অভিযুক্ত, তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল, অনেকে দোষী সাব্যস্ত হয়েছে। তো সেখানে অ্যাজ এ পার্টি তাদেরকে নিষিদ্ধ করার যে ঘোষণাটি দিল আওয়ামী লীগ, মানে সে ব্যাপারে আপনাদের অবস্থান কি? অন্তর্বর্তী সরকার কি মনে করে? না, আওয়ামী লীগ তো তাদেরকে তো অনেক 12 বছর পলিটিক্সই করতে দেয়নি। তাদের কত কত কর্মীকে মেরেছে, তাদের যে লিডারদেরকে দেখেন, 5 জন লিডারকে তারা এক্সিকিউট করেছে ওভার ক্রাইমস, মানে ওয়ার ক্রাইমের ইয়েতে। এবং অনেকে বলেন যে এই কোর্টটা একটা ক্যাঙ্গারু কোর্ট ছিল, যেভাবে তাদেরকে ট্রায়াল করা হয়েছে। তো এটা তো আওয়ামী লীগ কি করেছে গত 12-15 বছরে জামাতের সাথে, এটা তো স্পষ্ট, সবাই জানে। আমরা নতুন করে আর কি বলবো? আওয়ামী লীগের কি করেছে জামাতের সাথে, তাদের 2012-13 তার তো ওরা কোনো ইলেকশনই অংশগ্রহণ করতে, এই দেওয়ার ব্যান। আর তারা যদি সত্যিকার অর্থে সিনসিয়ারলি জামাতকে হ্যান্ডেল করতো, তাহলে কি করতো? তারা অনেস্টলি তাদেরকে নিয়ে দিনের পর দিন তারা এটাকে নিয়ে হিয়ারিং করতো, দেখাতো। ওরা জামাতকে নিয়ে পলিটিক্স করেছে, জামাতকে তারা যেরকম ডিনাউন্স করেছে, বাট সেরকম আপনি তো পারতেন তো, ইউ গট প্লেন্টি অফ ইয়ার্স, 15 ইয়ার্স ইউ গট। আপনি জামাতের কি রোল ছিল 71-এ, আপনি ট্রায়াল রাখতে পারতেন না? আপনি সবাইকে ডাকতেন, ইন্টারন্যাশনালি টপ লয়ারকে নিয়ে আসতেন, দেখাতেন যে কি হয়েছে, লেটস ডিগ আপ অল দি রেকর্ডস এন্ড সি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাজ হ্যাপেন্ড। রাইট। তার মানে আপনি বলতে চাইছেন যে অন্তর্বর্তী সরকারের জামাত ইস্যুতে, মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, অপরাধ, সেই জায়গাটিতে আপনাদের কোনো পর্যবেক্ষণ নেই, বা সেটিকে আপনারা সেটি নিয়ে আপনারা, মানে জামাত নিষিদ্ধকরণ বিষয়ে আপনারা কোনো অবস্থানে কি আছেন কিনা, মানে আপনাদের অবস্থানটা কি? না, আমরা তো জামাতকে যেভাবে একটা জাস্ট মানুষকে বুঝ দেওয়ার জন্য তো একটা জামাতকে নিষিদ্ধ করেছিলেন, ঠিক না? শেষের দিকে যে জামাতকে, এটার কারণটা কি? এটা মানুষকে একটা চোখে একটা নতুন একটা ধাঁধা পুড়িয়ে দেওয়া, যে না দেখো জামাতি এই কাজগুলো করছে, অতএব আমরা জামাতকে ব্যান করেছি। কিন্তু দিবালোকের মধ্যে তো স্পষ্ট ছিল কারা আন্দোলনটা করেছে, কারা মারা গেছে। এটা বাংলাদেশের আপামর জনসাধারণ, স্টুডেন্টরা। তা আপনি এইটা দিয়ে যেটা চাচ্ছিলেন যে আপনি ওই যে জঙ্গি যে খেলাটা, সেই খেলাটা আপনি আবার খেলতে চাচ্ছিলেন। ইন্টারন্যাশনালি আপনি বুঝ দিতে চাচ্ছিলেন যে জঙ্গিরা বাংলাদেশে মাঠা চারা দিয়ে উঠতে, তারা এই কাজগুলো করছে, সেই জন্য আমরা জামাতকে ব্যান। তো এই জন্য আপনি ওদের যেই ইয়েটা, এটা পুরোটা একটা ইল মোটিভেটেড ছিল। সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্ট এসে এই জামাতের এই ডিসিশনটা রিভার্স করে দিয়েছে। রাইট। তারেক রহমান দেশে ফিরে আবার রাজনীতি করবেন, এরকম একটি আশাবাদ তার দলের নেতাকর্মীদের রয়েছে, কিন্তু 3 মাস হয়ে যাওয়ার পরেও তার দেশে ফিরে যাওয়ার বিষয়ে এখনো পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি না যে কোন স্টেটে আছে। বিএনপি এবং তারেক রহমান এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি আলাদা করে কিছু মেনশন করবেন আপনি, না আপনি মনে করেন যে আইন যে গতিতে চলবে সেই অনুযায়ী দেশে ফেরার বিষয়টা এবং রাজনীতিতে আবার সক্রিয় হওয়ার বিষয়টা নির্ভর করছে? এটা তাদের পার্টির বিষয়, এটা কোর্টের বিষয়, আমরা এখানে, আমার কোনো এখানে মন্তব্য নাই। রাইট। শেষ প্রশ্ন নির্বাচন নিয়ে। নির্বাচনের কি কোনো রোডম্যাপ আছে? মানে আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে অন্তর্বর্তী সরকার নির্বাচনী কোনো রোডম্যাপ তৈরি করেছে কিনা, কেননা সংস্কার থেকে শুরু করে অনেক বিষয়ই তারা কাজ করছে, কথা বলছে। আপনিও আপনার বিভিন্ন সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আসলে মূল কাজটা তো হচ্ছে কিছুটা সংস্কার করে তারপরে নির্বাচন দিয়ে চলে যাওয়া। তো সেই জায়গাটিতে টাইম ফ্রেমটা কিরকম হতে পারে, কবে নাগাদ নির্বাচন হতে পারে? না, আমরা টাইম ফ্রেম বলছি না, আমরা রিফর্মের একটা রোডম্যাপ দিয়েছি এবং ওইখান থেকে আমরা বলছি যে রিফর্ম গুলো করার পরে আমরা বুঝবো যে আসলে ইলেকশনটা কবে দিতে হবে। তা
তা আমরা যেটা করেছি যে 6টা মেজর কমিশন করা হয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দিবে ইন্টারিম গভর্নমেন্ট। সেই রিপোর্ট গুলো নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারা এই রিফর্ম গুলোর ব্যাপারে একটা কনসেনসাসে আসবে। আসলে যে কোন রিফর্ম গুলো আসলে ডুয়েবল উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম, ওই রিফর্ম গুলো ক্যারি। কারণ আপনি জানেন যে মানুষের ইচ্ছা কি, বা যে স্টুডেন্টরা, মানুষরা যারা আন্দোলন করলো, তাদের ইচ্ছা যে রাষ্ট্রটা যাতে মেরামত হয়। তো এই রিফর্ম গুলো করাটা খুব ভাইটাল। রিফর্ম করলে আমরা বুঝবো যে রিফর্মটা করতে কতদিন লাগবে, এবং সেটার উপরে আসলে ডিপেন্ড করছে ইলেকশনটা আমরা কবে দিতে পারবো। আমরা মানে ডিসঅনেস্ট আসলে প্রমিস করে তো লাভ নাই। আমি এখন বললাম যে ইলেকশনটা অতদিন হবে, কিন্তু দেখা গেলো যে রিফর্মটা করতে আসলে তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। বা আপনার রিফর্মটা আমরা ভাবছিলাম যে এত মাস লাগবে, দেখা গেলো তার অনেক কম লাগছে। ফলে রিফর্মের উপর আসলে ডিপেন্ড করবে যে আমাদের এই ভোটটা কবে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটি চাপ, এখানে যারাই আসছেন তাদের প্রত্যেকেরই ইচ্ছা এই যাতে রিফর্মটা খুব দ্রুত হয় এবং দেশে ইলেকশনটাও যেন আমরা তাড়াতাড়ি দিতে পারি, এইটুকু হলো আমাদের ইচ্ছা। রেস্ট will depend on the reports of the commissions and also the consensus from the political party on the kind of reforms we are going to implement. ধন্যবাদ জনাব শফিকুল আলম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এত রাতে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার অন্তর্বর্তী সরকার যাদের জন্য আপনি কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন, সে ব্যাপারে শুভকামনা রইল। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চেষ্টা করেছি যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, তার প্রেস সচিব, তার দৃষ্টিতে তিনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং তার সরকারের যে অবস্থান, সেটি আমার মনে হয় যে তিনি বেশ স্পষ্টভাবেই ব্যাখ্যা করেছেন। আমরা ভবিষ্যতে তাকে আমাদের দর্শকদের, অর্থাৎ লন্ডন এবং লন্ডনের বাইরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যারা বাঙালি রয়েছেন তাদের সামনে আবারও হাজির করব। কেননা গণমাধ্যমের স্বাধীনতা তারা বিশ্বাস করেন, এবং মত প্রকাশের স্বাধীনতাকে যেহেতু তারা সর্বাগ্রে স্থান দিচ্ছেন, আমরা বারবার তাদের কাছে ফিরে যাব। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।